আজকে আমরা 4 নম্বর ম্যাথটা করব। আমরা বিগত ক্লাসে তোমাদেরকে 2 নম্বর এবং 3 নম্বর ম্যাথটা HW দেওয়া হয়েছিল, তাই না? তোমরা কি সেই HWটা করেছো? যদি করে থাকো তাহলে ভালো, আমরা আগাবো। না করে থাকলে এটা নিজেদের ক্ষতি নিজেরা করতেছে আসলে। আচ্ছা, যাই হোক, আজকে আমরা 4 নম্বর ম্যাথটা করব। কি বলছে দেখো, একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এত। আচ্ছা, ও 2 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন এত। অর্থাৎ তোমার কাছে এখানে দুইটা সিনারিও একটাই। কি বলছে দেখো, একই হার মুনাফায়, তাই না? তাহলে হারটা কত আমরা জানি না, মানে আর এর মান আমরা জানি না। আচ্ছা, কোন মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন দেয়া আছে এত। তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা জানি কি? চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে C = P × 1 + R টু দি পাওয়ার n। তাহলে এখানে যেহেতু 1 বছরান্তে বলছে, তাহলে এখানে n এর মান কত হবে? 1 প্রথম ক্ষেত্রে। আর প্রথম ক্ষেত্রে আমার C এর মান কত? 6500। কারণ কি, প্রথম 1 বছরান্তে মূলধন যেটা, এটাই তো C এর মান হবে। তাইলে দেখো, আমরা সূত্র এটা জানি। ওকে, এখন আমরা কি করব? আমরা ম্যাথটা করব। দেখি, প্রথমে লিখি যে আমরা জানি। আমরা কি জানি? আমরা কি জানি? আমাদেরকে প্রথম ক্ষেত্রে মূলধন দেওয়া আছে। তাহলে আমরা যেহেতু প্রথম ক্ষেত্রে, তাহলে C তো মূলধন, তাই না? চক্রবৃদ্ধি মূলধন যেহেতু প্রথম ক্ষেত্রে, আমরা ধরলাম C1 কত দেয়া আছে? 6500 টাকা। আবার যখন C1, তখন যে সময়টা কত? C1 মানে প্রথম ইয়ার জন্য সময় কত? 1 বছর না? তাহলে আমরা বলতে পারি যে N1 এর মান 1 বছর, তাই না? N1 কেন বললাম? কারণ এখানে 1 বছরের মুনাফা আমি চাচ্ছি, ঠিক আছে? বা প্রথম বছরে। ওকে, এরপর যখন 2 বছর হইল, তখন আমার চক্রবৃদ্ধির মূলধন কত হইল? 6760 টাকা। তাইলে আমি 2 বছরের পরে যে চক্রবৃদ্ধির মূলধন পাইতেছি, এটা লিখতে পারি না C2 কত? 6760 টাকা। আবার N2 অর্থাৎ 2 বছরের সময় আমার, যেহেতু 2 বছর, তাহলে সময়টা কত? 2 বছর না? তাহলে লিখলাম N2 = 2 বছর। আচ্ছা, আর কি কিছু দেয়া আছে আমার কাছে? আর কিছুই দেওয়া নেই। এখন কথা হচ্ছে, আমার কাছে চাইছে মূলধন, মানে P এর মানটা আমরা জানি না। P = আমরা জানি না। ওকে, এবার দেখো, তাহলে আমরা জানি কি? এটা সরি, আমরা এখানে ভুল লিখছি। এটা কিন্তু আমরা জানি না। এটা কি আমরা জানি হবে? না, এখানে হবে দেয়া আছে। ঠিক আছে, এখানে হবে দেয়া আছে। আর আমরা জানি কি? আমরা যেটা জানি সেটা হচ্ছে সূত্রটা। যে সূত্রটা আমরা এইখানে যে সূত্রটাকে আমরা লিখছি। ওকে, তাহলে আমরা যেটা করতে পারি, এক কাজ করি, আমরা এই সূত্রটাকে এখান থেকে নিয়ে আসি এইখানে। ওকে, তো এটা তো মেইন সূত্র, বাট আমাদের কাহিনী কয়টা আছে দেখো তো? আমাদের টোটাল কাহিনী কয়টা? আমাদের এই একটা কাহিনী, মানে 1 বছরের, এই আরেকটা কাহিনী, দুইটা না? তাহলে একই সূত্র কি আমার দুইবার ফালানো লাগবে না? ওকে, তাহলে আমরা একবার C1, যেহেতু প্রথম সূত্রের বেলায় C1 লেখা লাগবে C রে, আর এটা লিখবো N1। আর কি আমরা জানি না। কিন্তু R1 কি দিব, অথবা P1 কি দিব? না, P1 তো দিবই না। কারণ কি, মূলধন তো আর কোনোদিন চেঞ্জ হয় না, প্রারম্ভিক মূলধন আজীবন সেম থাকে। তাহলে R1 কেন দিব না? কারণ ওরা আমার বলে দিছে, এই যে আমাদের কাছে দুইটা ক্ষেত্র আছে, দুটো ক্ষেত্রেই একই হার, মানে আর এর মান সেম। তাহলে আমি যদি আর প্রথম ক্ষেত্রে ধরো R1 দিলাম, দ্বিতীয় ক্ষেত্রে যদি R2 ধরতাম, হ্যাঁ, যেহেতু R1 আর R2 সমান, তাহলে আমার তো আলাদা আলাদা ধরার দরকারই নাই। আমি দুইটারই আর ধরে নিতে পারি না? পারি। এই জন্য আমরা এখানে R1 ধরবো না, ঠিক আছে? আমরা শুধু আর ধরবো। আচ্ছা, তাহলে এটা গেল প্রথম ক্ষেত্র। প্রথম ক্ষেত্রে আমরা মান বসাই, দেখো কত? C1 এর মান 6500 সমান P এর মান কত জানি না, কারণ P আমাদের বের করা লাগবে। এরপর N এর মান, সরি 1 + R এর মান জানি না। আর এখানে উপর N মানে শুধু 1, তাই না? এই 1 আমরা ইংলিশে লিখছি কেন? আমরা এখানে বাংলা লিখি 1। তাহলে N এর মান 1 বসাইলাম। ওকে, এটারই আমরা 1 নম্বর সমীকরণ দিই। হ্যাঁ, এটার 1 নম্বর সমীকরণ দিই। এরপর আমরা আবার জানি আর একটা জিনিস, এই সেম সূত্রই, কিন্তু এবার ঘটনা এই দ্বিতীয়টার জন্য। তাহলে এবারও সেম সূত্র কি, C1 এর জায়গায় C2 বসবে,
পি এর মতো বসবে, 1 প্লাস আর বসবে, আর উপরে এন এর 1 এর জায়গায় n2 বসবে। তাহলে C2 এর মান বসাই 6760, পি এর মতো থাক, 1 প্লাস আর থাক, আর n2 এর মান কত 2 না, তাই হচ্ছে 2 বসাই। ওকে, এখন আমরা কি করতে পারি দেখো তো, আমরা হচ্ছে এখন আমরা এইটারে আরেকটা সমীকরণ নাম্বার দিতে পারি না 2। এবার একটা কাজ করি, কি কাজ, আমরা এই যে 2 নাম্বার সমীকরণটা পাইলাম এইটারে 1 নাম্বার সমীকরণ দিয়ে আমরা ভাগ করে দিতে পারি, পারি কিনা? অবশ্যই পারি। তাহলে আমরা যদি এটা ভাগ করে দেই তাহলে কি হবে বলো তো? আমরা ভাগ করি, হ্যাঁ আমরা সরাসরি ভাগ করে দিই। দেখো নিচেরটা থেকে উপরটা ভাগ দিব, তাহলে এটা হবে কি, নিচে আছে কত, এখানে বাম পাশটা হচ্ছে 6760, ভাগ দিব কাকে, উপরেরটারে না, এই যে উপরেরটারে 6500, সমান 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 থাকলো। এরপর এখানে আছে নিচে হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার, এখানে আছে পি ইন্টু 1 প্লাস আর। তাহলে দেখো এই একটা পি কাটা, নিচে আছে 1 প্লাস আর একটা, হ্যাঁ আমি যদি টোটালটারে এ চিন্তা করি অথবা টোটালটারে একটা কিছু চিন্তা করি, তাহলে নিচে আছে পুরা 1 প্লাস আর একটা, আর এখানে আছে 1 প্লাস আর দুইটা, তাহলে দুইটা থেকে একটা 1 প্লাস আর কি কাটা যাবে না, উপরে যাবে। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইখানে আচ্ছা একটা শূন্য কাটতে পারি আমরা চাইলে, হ্যাঁ আচ্ছা কাটলাম। তাহলে এটা হবে এরকম 650 সমান সমান, এই পাশে থাকলো কি, থাকলো হচ্ছে শুধুমাত্র আমার পি তো কাটা চলে গেছে, আর নিচে একটা উপরে দুইটা, তাহলে উপরে শুধুমাত্র একটা 1 প্লাস আর থাকলো, আর কিছু থাকলো থাকলো না। তাহলে আমরা এই যে চিহ্নটা নাও দিতে পারি, চিহ্ন না দিয়ে আমরা সরাসরি লিখতে পারি 1 প্লাস আর। এখন কথা হইতেছে যে আমরা তো বের করব পি, কারণ আমার কাছে মূলধন চাইছে, তাহলে আমরা কেন পিটারে কাইটা দিলাম? এখন পি আসলে সরাসরি আমরা এইভাবে বের করতে পারবো না, করতে পারবো বাট ওটা আমাদের অনেক ঝামেলা হবে। তো আমরা কি করব, আমরা আর বের করব, আর বের করার পরে এই যে 1 নাম্বার যে সমীকরণটা ছিল আমাদের, এই 1 নাম্বার সমীকরণের ভিতরে এখানে আর এর মান বসাই দিলে পরে পি এর মান চলে আসবে। তাহলে আমরা এখান থেকে আগে আর এর মানটা বের করব। হ্যাঁ দেখো আর এর মানটা যদি আমরা বের করি, এই আর এর মান তাহলে সরানো লাগবে 1 রে, 1 চলে যাবে কি, 1 চলে যাবে এই পাশে, তাই না? এই পাশে চলে গেলে 1 হয়ে যাবে মাইনাস। তাহলে আমরা লিখতে পারি না যে আর সমান সমান 676 ভাগ 650, এক কাজ করি 650 মাইনাসের 1 লিখতে পারি। তাইলে এবার আমরা যদি আর এর মানটা বের করি, এটারে আমরা কি করা লাগবে, ক্যালকুলেশন করা লাগবে। তাহলে আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশনটা করি, দেখো কি আসে, উপরে হচ্ছে 676 তাই না, ভাগ কত 650 দিলাম, যেটা আসছে এটার থেকে কি 1 মাইনাস না, তাহলে মাইনাসের 1 কত আসে 0.04। এইটাই কি আর এর মান? এটা তো আর এর মান না, বাট আমরা চাইলে এইভাবেও রাখতে পারি। এটাকে আমরা ওই যে দশমিক, মনে আছে যে এটা তো দশমিকে আসছে, এটাকে আমি যদি পার্সেন্টেজে নিতাম তখন কি করতাম, এখানে একটা 100 দিয়ে গুণ করতাম, এখানে একটা 100 দিয়ে ভাগ করতাম, তারপর এই 100 দিয়ে গুণ করতাম আর এইটারে পার্সেন্টেজ লিখতাম, মনে আছে না? তাহলে এটা তখন কি হতো, এটা 4% আসতো। কিন্তু আমাদের এত কিছু করার দরকার নাই, আমরা আর এর মান যেইটা পাইছি আমরা এইটা রাইখা দিলেও এখানে ম্যাথ হয়ে যাবে। আচ্ছা চলো আমরা হচ্ছে তাহলে কি করবো, এখন আমরা আমাদের বাকি ম্যাথটা করে ফেলি। তাহলে এবার আমরা কি করবো জানো, এবার হচ্ছে এই যে বলছিলাম না যে আর এর মান যে কোনো একটা সমীকরণে বসাই দিব। আর এর মান হয় আমরা হচ্ছে এই যে আমাদের 1 নম্বর সমীকরণে বসাবো বা 2 নাম্বার যেটাই বসাবো ওইটা থেকে আমার পি এর মান চলে আসবে। এখন যেহেতু 1 নাম্বারে এখানে পাওয়ার 1 আছে, আমার জন্য হিসাব করা সহজ, এই জন্য আমি কি করবো, এটা 1 নাম্বারেই বসাবো। তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আর এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে। আচ্ছা 1 নং এ বসাইলে কি হবে, 1 নংটা কি দেখো তো, 1 নং বলছে এই যে 1 নং হচ্ছে 6500 সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার 1। তাহলে আমরা এটাই লিখবো 6500 সমান সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 1, 1 তো দেওয়া লাগে না পাওয়ার, হ্যাঁ আচ্ছা। তাহলে এবার আমরা কিন্তু মান এখনো বসাই নাই, দেখছো? তাহলে এই মানটা আমাদের বসানো লাগবে, এই আর এর জায়গায় আর এর মান বসাই দিব কত, 0.04, তাহলে 0.04 এইটা বসাই দিব।
এবার যদি আমরা হিসাব করি, দেখো তো হিসাব করলে কি হবে, হিসাব করলে আসবে 6,500 সমান সমান 500 সমান সমান হচ্ছে কত, পি ইন্টু এটা গুণ করলে যোগ করলে হবে হচ্ছে 1.04। তাহলে এখান থেকে যদি আমি পি এর মানটা বের করতে চাই, পি এর মান কত হবে, এই পুরা জিনিসটা গুণাকারে আছে না, তাহলে এইটা এখানে ভাগ আকারে চলে যাবে। তাহলে 6,500 ভাগ হচ্ছে 1.04 কত আসে এটা দেখো তো। আমরা যদি হিসাব করি 6,500 ভাগ হচ্ছে 1.04, খুব বেশি পার্থক্য আসবে না, 6,250, 6,250। তাহলে এইটাই হচ্ছে আমাদের প্রাপ্ত মূলধন। তুমি যদি এই আর এর মানটা 1 নঙে না বসায় 2 নঙে বসাইতা, তাইলেও তোমার এইটাই উত্তর আসতো। তাহলে আমাদের যে মূলধনের অ্যান্সার পেলাম এটা হচ্ছে 6,250। তো এবার আমরা হচ্ছে 15 বলতেছি, আমরা হচ্ছে 5 নম্বর ম্যাথটা দেখি। এটা খুবই সোজা একটা ম্যাথ, হ্যাঁ, এটা আমি করেও দিব না আসলে। বলছে বার্ষিক শতকরা 8.50 টাকা। তাহলে শতকরা এটা কি দিছে, বার্ষিক হার দিছে না, তাহলে আমরা জানি যে আর সমান, আমরা জানি না, সেটা দেয়া আছে আমার কত 8.50%, এটা কি আর এর মান দেয়া আছে। চক্রবৃদ্ধি মুনাফায় এত টাকার, তাহলে যত টাকার হয় এটা কি আমার মূলধন না, তাহলে হচ্ছে 10,000 টাকা দেয়া আছে। 2 বছর, তাহলে এন এর মান 2। চক্রবৃদ্ধির মূলধন বের করতে বলছে, মানে সি বের করতে বলছে, আর মুনাফা বের করতে বলছে। এর মানে কি, একবার সি বের করবো, পরে সি থেকে এই পিটারে বাদ দিব, শেষ। সি এর সূত্র আমরা জানি, এখানে লেখা দিবা যে আমরা জানি সি এর সূত্র কি, আমরা জানি সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে সি বের করার জন্য লাগবে পি, পি আছে না, এই যে পি আছে, আর এর মান আছে না, আছে, এন এর মান আছে না, আছে, খালি বসায় দিবা, ক্যালকুলেটরে হিসাব করবা, একটা মান আসবে। এইটা থেকেই পরে যখন মুনাফা বের করবা, মুনাফা কি করবা, এই সি যেটা বের হয়েছে এটা থেকেই এই যে পি দেয়া আছে পি বিয়োগ করবা, আর একটা মান বের হবে। এইটা একটা অ্যান্সার, এইটা আর একটা অ্যান্সার, শেষ। এটা খুবই ইজি এবং উদাহরণে এরকম ম্যাথ আমরা অনেক করছি, হ্যাঁ। এরপরে 6 নাম্বার ম্যাথটাও খুবই ইজি। এটা খালি একটু মানে ওরা হচ্ছে এতদিন তো আমরা টাকা পয়সার হিসাব করছি, ওরা আগে এটারে জনসংখ্যা হিসেবে বলতেছে, হ্যাঁ, ধরো এলাকার একটা জনসংখ্যা। তো ওরা বলছে যে কোন একটা শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি 1000-এ 25 জন। খেয়াল রাখা লাগবে প্রতি 1000-এ, তাহলে এটা কি হার, কিন্তু আর রে আমরা সরাসরি 25 লিখতে পারবো না, যদিও হার, কিন্তু 25 লিখতে পারবো না। কেন, কারণ এটা প্রতি 1000-এ। হার যখন আমরা পার্সেন্টেজে লেখা লাগবে, তখন আমরা কি করব, প্রতি 100-তে লাগবে বা প্রতি শততে। তাহলে প্রতি শততে কেন বের করব, শত মানে হচ্ছে এই 1000-এ 10 দিয়ে ভাগ করলেই তো শত হয়, তাহলে 25-এ 10 দিয়ে যখন তুমি ভাগ করবা তখনই এনে হয়ে যাবে শত। তাহলে এটা আসবে 2.5%। ঠিক আছে, এটা হচ্ছে হার। 64 লক্ষ দেয়া আছে, এটা কি প্রাথমিক জনসংখ্যা না, তাহলে প্রাথমিক আসল যেমন বা মূলধন যেমন, এটাও এরকমই, এটা হচ্ছে 64 লক্ষ। এরপরে আমরা কি করব, 2 বছর, তাহলে এন এর মান 2 দেয়া আছে, তাহলে আমার কাছে সবই আছে। বলছে ওই শহরের 2 বছর পর জনসংখ্যা কত হবে। জনসংখ্যার মানে কি, এই যে এতদিন আমরা কি করতাম যে 2 বছরের পরে আমার মূলধন কত হবে বের করতাম না, তাহলে 2 বছর পর এই যে জনসংখ্যাতে একটু একটু করে বাড়বে, 1 বছর যাবে যে জনসংখ্যা বৃদ্ধির হার আছে, তাহলে 1 বছর যাবে কিছু জনসংখ্যা বাড়বে, আরেক বছর যাবে কিছু জনসংখ্যা বাড়বে, তাই না। সেম যেরকম ভাবে আমাদের টাকা বাড়তো, কিছু টাকা থাকতো, 1 বছর পর বাড়তো, আরো বছর পর বাড়তো, 2 বছর পর টোটাল যে টাকাটা হইতো এটা আমরা কি বলতাম, চক্রবৃদ্ধির মূলধন। ওরা এইটাই জানতে চাইছে তোমার কাছে, কিন্তু বলছে খালি জনসংখ্যা। তোমরা আসলে কি করবা, এই আমরা জানি দিয়ে সি সমান সমান যে সূত্রটা আছে না, এই সূত্র বসায় যে মানটা উত্তরটা আসবে, মান বসানোর পর ওইটাই আসলে ওরা চাইছে। আশা করি বুঝতে পারছো। তো এবার আমরা হচ্ছে 7 নম্বর ম্যাথটা দেখবো। এটা আমরা করব, হ্যাঁ, আগের 2টা ম্যাচ সোজা ছিল, তো আমরা এর জন্য করি নাই, ওটা তোমরা পারবা। এই ম্যাথটা একটু আমরা করবো, হ্যাঁ, এটা একটু মানে একটু ভেজাল্লা, এটা প্রশ্নটা বোঝা একটু কঠিন। তো চলো আমরা হচ্ছে প্রশ্নটা আগে বুঝি। এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিছে। খুবই ভালো কথা, একটা লোক 5,000 টাকা ঋণ নিছে এবং বার্ষিক চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 8%। ওকে,
এরপর প্রতি বছর শেষে উনি 2,000 টাকা করে পরিশোধ করেন। আচ্ছা, দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার কত টাকা ঋণ থাকবে? ওকে, এখন এইটাকে আমরা কিভাবে করতে পারি? আগে কি কি দেয়া আছে আমরা একটু লিখে নেই। হ্যাঁ, আমরা কি কি দেয়া আছে বলতো? আমাদের কাছে দুইটা জিনিস মেইনলি দেয়া আছে। কি কি? একটা হচ্ছে আর এর মান, এই যে বার্ষিক এত পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে এটা হচ্ছে 8%। তারপর আমার কাছে দেয়া আছে কি, এই যে কত টাকা নিছি বা কত টাকা টোটাল আসল, তাহলে এইটা দেয়া আছে, পি হচ্ছে 5,000 টাকা। আচ্ছা, এই দুইটা দেয়া আছে। এরপর আমাকে কি বলছে, প্রতি বছর শেষে উনি 2,000 টাকা দেয়, আর দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার কত টাকা ঋণ থাকবে। আমরা কি করবো জানো, আমরা আগে দেখব যে এই যে সে টাকাটা নিছে তার প্রতি বছর পর পর কত টাকা করে বাড়তেছে। হ্যাঁ, কত টাকা করে বাড়তেছে। তাহলে যেহেতু প্রতি বছর, তুমি বলতে পারছো স্যার তাহলে তো আমরা এক কাজ করি, আমরা হচ্ছে সি সমান সমান ওই যে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এই সূত্রের মধ্যে এক কাজ করি, যেহেতু দ্বিতীয় কিস্তি মানে তো 2 বছর, তাহলে এন এর মান আমরা এখানে এক কাজ করি 2 বসায় দিই। 2 বসায় দিলে কি হবে, আমি চক্রবৃদ্ধির মূলধন পেয়ে যাব। ওই চক্রবৃদ্ধির মূলধন থেকে আমি 2,000 করে, অর্থাৎ যেহেতু প্রতি বছরে 2,000, তাহলে 2 বছরে 4,000 টাকা আমি এখান থেকে মাইনাস করে দিব, তাইলেই তো আমার অ্যান্সার হয়ে যায়, তাই না? কিন্তু না, এটা করলে হবে না। কেন? কারণ লোকটা তো একবারে 2 বছর পর 4,000 টাকা জমা দেয় নাই, সে কিন্তু প্রতি বছরে দেয়। অর্থাৎ 1 বছর পর তোমার যেই ধরো 1 বছর পর একটা মান আসবে না, 1 বছর পর ধরো কত 3,000 টাকা আসলো, 1 বছর পর 3,000 বা 3,000 তো আসবে না, কারণ ঋণ নিচে 5,000, তো আরো বাড়বে। ধরো এটা কত হইতে পারে, ধরো 6,000 টাকা হইলো। হ্যাঁ, 6,000 টাকা ধরো, 6,000 টাকা থেকে সে 2,000 টাকা কিন্তু তখনই পরিশোধ করে দিছে। তাইলে এই পরের বছরের যখন আমি চক্রবৃদ্ধি মূলধন হিসাব করব, তখন কি আমি 4,000 টাকা থেকে হিসাব করব না? কারণ ও তো 2,000 টাকা পরিশোধ করে দিছে, তাই না? কিন্তু আমি যদি এইখানেই 2 বসায় দিই, যে আমি এইখানে সূত্রের মধ্যে যদি আমি 2 বসায় দিই, তাহলে কি হবে, ও কিন্তু এই যে 4,000 হিসাব করবে না, ও টোটাল 6,000-এই মানে 2 বছরের জন্য হিসাব করা শুরু করে দিবে। তাহলে আমার অ্যান্সারটা অ্যাকুরেট আসবে না। এই জন্য আমরা কি করবো, 1 বছর 1 বছর করে আগে হিসাব করব। আগে দেখবো প্রথম বছর, তাহলে প্রথম বছরের ক্ষেত্রে যদি আমি এটার মান বের করি, কত আসতে পারে বলো তো? পি এর মান তো আমরা জানি 5,000 টাকা। তারপর 1 প্লাস আর, প্রথম বছর দেখে কিন্তু এখানে 1টা দেওয়া লাগে না, তাই হচ্ছে আমি দেই নাই। আর আর এর মান তো তোমার কাছে আছে, তাই না? 8% বা 8/100, ঠিক আছে? তো এইটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি, কত আসবে দেখো তো, আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি, কত আসে? আমাদের এখানে আসবে হচ্ছে 8/100। এইটার সাথে যোগ করবো কাটে আমরা, এই যেখানে 1 করলাম, 1 রে যোগ, এটা সে টোটালটার সাথে গুণাকারে আছে কত, 5,000 না? এই 5,000 আমরা গুণ করলাম, 5,400 টাকা আসলো। 5,400 টাকা, এটা গেল 1 বছর পর। হ্যাঁ, প্রথম কিস্তি দেওয়ার আগে এটা, ঠিক আছে? তাহলে প্রথম কিস্তি যখন সে দিয়ে দিবে, তাহলে প্রথম কিস্তি দেওয়ার পর কত হবে, 5,400 থেকে 200 টাকা মাইনাস হয়ে 2,000 টাকা মাইনাস হয়ে যাবে না? কারণ প্রথম বছরে সে 2,000 টাকা দিয়ে দিছে, তাহলে 2,000 টাকা মাইনাস হয়ে গেলে 3,400 টাকা এখন তার প্রথম বছর পর ঋণ থাকবে। এখন এই যে 8% চক্রবৃদ্ধি, এটা কিন্তু এখন আর ওই 5,000 টাকা বা 5,400 টাকার উপরে নাই, সে কিন্তু 2,000 টাকা দিয়ে দিছে। এরপরের যে চক্রটা বৃদ্ধি হবে, তখন আমার এই 3,400 টাকাটা মূলধন হিসেবে কাজ করবে, কারণ ওই টাকাটা আর আগের টাকাটা এখন আর মূলধন হিসেবে নাই, সে 2,000 টাকা দিয়ে দিছে। এখন আমরা যে টাকাটা 3400 পাইলাম, এইটা আসলে দ্বিতীয় বছরের মূলধন হবে। আশা করি জিনিসটা মানে একটু কমপ্লেক্স, বাট ভিডিওটা যদি আবার দেখো, যদি না বুঝে থাকো, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ প্রথম বছরে আমার 5,000 টাকা ছিল, এই 5,000 টাকা আমার 1 বছর রাখছি ব্যাংকে, মানে লোন নিছি তো ব্যাংকে, আমার 1 বছর পর 5,400 টাকা দেওয়ার কথা, যদি পুরা পরিশোধ করতে চাই। কিন্তু আমি কি করলাম, পুরা পরিশোধ করলাম না, তাহলে করলাম 2,000 টাকা, তাহলে ব্যাংকে আরো 3,400 টাকা আমার লোন থাকলো না? আর চক্রবৃদ্ধি মুনাফার কাজ কি, যত টাকা তোমার মূলধন হয় ওইটার উপরে আরো আরো মুনাফা অ্যাড হয়, এটার উপরে আরো মুনাফা অ্যাড হয়, তাই না? অর্থাৎ তোমার টোটাল টাকার উপরেই মুনাফাটা সবসময় অ্যাড হইতে থাকে। তাহলে তুমি তো এখানে টোটাল টাকাটা 2,000 টাকা পরিশোধ করে কমায় আনছো, এর কারণে তোমার পরের বছরের মুনাফার
মুনাফাটাও কমে আসবে। এর মানে মুনাফাটা কখন কমে আসবে? যখন তুমি মূলধন এই আগেরটারে না ধইরা এইটারে ধরবা। কেন এটারে ধরবা? এটা নিয়ে আমরা হচ্ছে যখন একদম শুরুর দিকে আলোচনা করছিলাম এই চক্রবৃদ্ধি মুনাফা কিভাবে কাজ করে সবকিছু, ওই সময় আমরা এই জিনিসটা পুরোপুরি ক্লিয়ার করে দিছিলাম। ঠিক আছে? আচ্ছা, এখন যেহেতু আমরা এইটারে মূলধন ধরতেছি দ্বিতীয় কিস্তিতে, তাহলে দ্বিতীয় কিস্তিতে আমরা মূলধনটা হিসাব করি, কত হয়? সূত্র কিন্তু একটাই, পি ইন্টু 1 প্লাস আর। এখন বলতে পারো স্যার দ্বিতীয় কিস্তি তাহলে কি 2 হবে না? না। কেন? কারণ হচ্ছে তুমি প্রথম কিস্তি এই পর্যন্ত শেষ করছো, ঠিক আছে? এখন তুমি যদি দ্বিতীয় কিস্তি যাও, তুমি দ্বিতীয় কিস্তি কি একদমই যে 5,000 টাকা নিয়ে শুরু করতেছো? না, তুমি অলরেডি এক কিস্তি পার করে এখানে চলে আসছো। এখন যদি তুমি হিসাব করো তখন তোমার তাহলে এইখান থেকেই হিসাব করা লাগবে। তাহলে এই 3400 টাকার পরে তুমি কি আরো 1 বছর পর, অর্থাৎ 5,000 টাকা থেকে 3400 হয়েছে 1 বছরে, তাহলে আরো 1 বছর পর দ্বিতীয় কিস্তি হয়ে যাবে না? তাহলে 1 বছরে তো একটাই চক্র হয়, আর একটাই চক্র হইলে এইখানেও এন এর মান একই বসবে। ঠিক আছে? আচ্ছা, এবার যদি হিসাব করি পি এর মান, এবার পি এর মান কিন্তু চেঞ্জ হয়ে গেছে, 3,400 ইন্টু 1 প্লাস আর। আর এর মান কিন্তু চেঞ্জ হয় নাই, কারণ এটা তো ব্যাংকের 8% বা 8% কি লেখা যায়? 8/100 লেখা যায়। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো 8/100 মানে কত? 1.08 আসছিল আগের বার। হ্যাঁ, তাহলে 1.08 গুণ হচ্ছে 3,400, কত আসে? 3,672। এইটা আসতেছে 3,672। এটা কি? এটা হচ্ছে এত টাকা আমার ঋণ দেওয়া লাগবে মানে দ্বিতীয় কিস্তিতে। কিন্তু আমরা কি এত টাকা দিছি? না, আমরা দ্বিতীয় কিস্তিতে পরিশোধ করছি কত? দ্বিতীয় কিস্তিতে পরিশোধ লিখি, হ্যাঁ, পরিশোধ করার পর অবশিষ্ট ঋণ দ্বিতীয় কিস্তিতে কি আরো 2,000 টাকা দিয়ে দিছি না আমি? তাহলে 3,672 টাকা ঋণ ছিল, আমি আরো 2,000 টাকা দিয়ে দিছি। তাইলে আমার ঋণটা কত দাঁড়াইলো? 1,672 টাকা দাঁড়াইলো না? এখন এই দ্বিতীয় কিস্তিতে পরিশোধের পর যেই টাকাটা আমার ঋণ রইছে, এইটাই আসলে আমার অ্যান্সার। আমার কোশ্চেনটা দেখো এখন আরেকবার। এক ব্যক্তি একটা ঋণদান সংস্থা থেকে 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিছে। প্রতি বছর শেষে সে 2,000 টাকা পরিশোধ করে। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার কত টাকা ঋণ থাকবে? তাহলে আমরা হচ্ছে প্রথম কিস্তির আগে কত টাকা ঋণ ছিল এটা দেখছি, পরের কিস্তি পরিশোধ হওয়ার পর কত আছে এটা দেখছি। প্রথম কিস্তিতে পরিশোধ হওয়ার পর যেই টাকাটা থাকে, ওই টাকাটাই তো পরের কিস্তির জন্য মূলধন। তাহলে ওইটারে মূলধনে বসায়া আমরা আরেকটা ঋণের টোটাল পরিমাণ বের করছি, যেটা দ্বিতীয় কিস্তিতে পরিশোধ করার কথা। কিন্তু আমরা যেহেতু 2,000 টাকা পরিশোধ করছি, এই টাকা থেকে 2,000 টাকা পরিশোধ করে দিলাম, বাদ দিয়ে দিছি। বাকি অবশিষ্ট ঋণ কত টাকা আছে সেটা আমরা অ্যান্সার হিসেবে পেয়ে গেছি। এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এবার আমরা হচ্ছে লাস্ট একটা আমাদের সৃজনশীল ম্যাথটা, এটা আমি করে দিব না, এই পুরাটাই তোমাদের এইচডব্লিউ থাকবে। সবই যদি আমি করে দিই তাহলে হচ্ছে তোমরা কিছু আর শিখতে পারবা না। যতই কঠিন লাগুক না কেন, এটা ট্রাই করবা। ঠিক আছে? আমি জাস্ট বলে দিচ্ছি কিভাবে করা লাগবে। ওকে? তো বলছে একই হার মুনাফায়, মনে পড়ে একটু আগে একটা ম্যাথ করছি যেটা একই হার মুনাফা ছিল, এই সেম ম্যাথটা আবার করা লাগবে। চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছরে চক্রবৃদ্ধি মূলধন এত, সেম ম্যাপ, 1 বছরে এটা, তারপর 2 বছরে এটা। পরে কি হয়েছিল? আমাদের দুইটা ইকুয়েশন আসছিল। আচ্ছা, এটা আমরা পরে যাই, আমরা আগে দেখি ক নম্বর কি বলছে। মুনাফা নির্ণয়ের সূত্র আমরা জানি না, মুনাফা নির্ণয়ের সূত্র কি? সি মাইনাস পি। তারপর সি মাইনাস কি? এটা সি মাইনাস পি তো লিখলে হবে না, সি এর সূত্রটা বসায় দেওয়া লাগবে। তাহলে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি, এটা হচ্ছে মুনাফা নির্ণয়ের সূত্র। ওকে, এটা দেখলেই হবে। তারপর খালি ওখানে একটা পরিচয় দিয়ে দিবা যে পি কি জিনিস, তারপর যে আর কি জিনিস, এন কি জিনিস, এগুলো হচ্ছে পরিচয় লেখা দেবে। যে পি হচ্ছে প্রারম্ভিক মূলধন, আর হচ্ছে বার্ষিক মুনাফার হার, তারপর এন হচ্ছে কতগুলা চক্র হইছে বা কত বছর। বছর লাগবে না, এখানে হচ্ছে চক্র লিখলেই সব থেকে ভালো। আচ্ছা, এরপর বলছে মূলধন নির্ণয় করো। কেমনে জানি করে, একটু আগে ম্যাথটা করে আসছি, খুব সম্ভবত কয় নাম্বার, এটা মনে হয় 4 নাম্বার ছিল, তাই না? 4 নাম্বার ম্যাথটা মনে হয় এটাই ছিল। তো এই ম্যাথটা আমরা করে আসছি, হুবহু ম্যাথ। দুইটা ইকুয়েশন আসবে, দুইটা ইকুয়েশনের ভাগ করে দিব, ওই ভাগফল থেকে আর এর মান বের হবে, ওই আর এর মান রে আমরা আবার যদি 1 নং এ বসাই, তখন যায় আমার
পি এর মান বের হয়ে যাবে, আর পি এর মানই এখানে চাইতেছে। আচ্ছা, তারপর এই ম্যাথটা আমরা উদাহরণে মনে হয় করে আসছি, তাই না? এই ম্যাথটা উদাহরণে একবার করছি। তো এই ম্যাথটা নিজেরা পারবা, উদাহরণে যেহেতু করছি পারবা। ওই অনুযায়ী কি বলছে, একই হারে উক্ত মূলধনের ওই হার একই, মানে এই যে খ নাম্বার থেকে আমরা যে হার পাবো ওইটাতেই। তাহলে মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা, 3 বছর পর সরল মুনাফা, সরল মুনাফা সূত্র কি, আই সমান সমান পি আর এন। তাহলে এইখানে আমাদের কাছে তো পি আসি, যেখান থেকে একটা পি পাবো না, পি পাবো। পি যদি পাই আর আরও তো আমি এখান থেকে পাই যাবো, যেহেতু বলছে একই হার, তাহলে উপরের মেতে আরও পাবো, তাহলে পিও পাইলাম আরও পাইলাম। 3 বছর, তাহলে এন এর মানও পাইলাম না, তাহলে এইখান থেকে আয়ের একটা মান বের হবে। এটা বলছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে 3 বছর পর আমার একটা সরল মুনাফাও বের করা লাগবে, আবার 3 বছর পর একটা চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি যেটা, এটাও বের করা লাগবে। সূত্র ফালাইলেই তো বের হয়ে যাবে। তাহলে এই দুইটা মান যখন বের হবে, তখন আমরা কি করব, ফাইনালি যখন অ্যান্সার লিখবো, যেহেতু পার্থক্য চাইছে, তাহলে আমরা কি করব, এই যে সরল মুনাফাটা আছে আমাদের, এই যে সরল মুনাফা, এই সরল মুনাফা থেকে আমরা কি করব, আমরা এই যে আমরা যে চক্রবৃদ্ধি মুনাফা পাইছি এইটারে বিয়োগ করব। অথবা তোমরা হচ্ছে এই যে চক্রবৃদ্ধি মুনাফা থেকে আমরা সরল মুনাফাটা বাদ দিব। কেন? কারণ চক্রবৃদ্ধি মুনাফাটা একটু বেশি আসবে, তো কারণ চক্রবৃদ্ধিতে মুনাফা বেশিই হয়। তো আমরা এটা যেহেতু বড়, তাহলে এইটা থেকে আসলে পরে হচ্ছে আমাদের এই যে আমাদের সরল মুনাফাটা মাইনাস করব, তাহলে আমাদের অ্যান্সারটা ঠিকঠাক চলে আসবে। আশা করি ম্যাথটা তোমরা পারবা। হ্যাঁ, তো এরই মধ্যে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। আর এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে, আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবা, কিংবা আমাদের যে নর্মাল গ্রুপ যেটা ফেসবুকে, ওইটাতে গেলে আমাদের তোমাদের ক্লাস 8-এর জন্য একটা বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। ওইটাতে যে কোনো সমস্যা যদি জানো, আমরা চেষ্টা করব ওই সমস্যার সবগুলো সমাধান করার। কিংবা হচ্ছে তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জানাইতে পারো, যেখানে খুশি হ্যাঁ আমাকে জানাইতে পারো, আমি চেষ্টা করব সেই জিনিসগুলা আবার সমাধান করে দেওয়ার। অথবা এমন কোনো ম্যাথ যদি থাকে যে আমি তোমাদেরকে এইচডব্লিউ দিছি কিন্তু তোমরা বুঝো নাই বা করতে পারো নাই, সেক্ষেত্রে এটাও আমাকে জানাবা। তাহলে আমি হচ্ছে একটা শর্ট ভিডিও বানায় ওইটা হচ্ছে আপলোড করে দিব, তাহলে যাতে তোমরা বুঝতে পারো। তো যেহেতু আমাদের এই চ্যাপ্টারটা শেষ, আজকের মতো আমরা হচ্ছে বিদায়। এরপরে হয়তো বা নতুন কোনো চ্যাপ্টারের সাথে দেখা হবে, কিংবা হচ্ছে আমাদের কোনো কোর্সে দেখা হবে তোমাদের সাথে। তো আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।